হ্যালো বন্ধুরা, আজকে আমি অ্যালজেব্রার যে বেসিক কনসেপ্ট সেইগুলো নিয়ে আলোচনা করব। বেসিক কনসেপ্ট যে দেখো, বীজগণিতের যে গোড়া থেকে যেসব জিনিসগুলো আমাদের খুব জানা দরকার, যেসব কনসেপ্টগুলো আমাদের খুব জানা দরকার, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আগের ভিডিওতে আমি অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো সেইগুলো নিয়ে আলোচনা করেছি, বাট আজ এই ভিডিওতে আমি বেসিক যে কনসেপ্ট মানে বীজগণিত শেখার জন্য আমাদের যেসব জিনিসগুলো জানা দরকার, সেই যেসব কনসেপ্টগুলো জানা দরকার, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, যারা বীজগণিতটাকে খুব ভয় পাও, কিন্তু এই ভিডিওটা দেখলে অনেকেরই ভয় কমে যাবে। তো দেখো আমার এই ভিডিওটা। তো বেসিক কনসেপ্ট অফ অ্যালজেব্রা বলতে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, কিছু কনসেপ্ট জানতে হবে। যেমন ধ্রুবক কী, চল কী, স্বাভাবিক সংখ্যা কী, সম্পূর্ণ সংখ্যা কী, অখণ্ড সংখ্যা কী, এগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা প্রথমে কি জানবো না, ধ্রুবক। ধ্রুবক কাকে বলে, বা ধ্রুবকের ইংরেজি ধ্রুবককে ইংরেজিতে কি বলে? কনস্ট্যান্ট। আমাদেরকে ইংরেজিগুলোও জানতে হবে, শুধু আমরা বাংলা জানলে হবে না, ইংরেজিগুলো জানতে হবে। যখন আমাদের কম্পিটিটিভ যখন কোনো পরীক্ষা আসে, যখন আমরা কোনো চাকরির জন্য পরীক্ষায় যাই, তখন আমাদেরকে কি হয়, অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। যেমন ইংলিশে যখন কোশ্চেন আসে, ভ্যারিয়েবল কি, ন্যাচারাল ওয়ার্ড কি, হোল নাম্বার কি, তখন এই জন্য আমি ইংলিশটা বাংলার পাশে আমি ইংলিশটা লিখে দিয়েছি। তো ধ্রুবককে ইংলিশে কি বলে? কনস্ট্যান্ট। তো ধ্রুবক কি না, যার মান পরিবর্তন হয় না, যার মান পরিবর্তন হয় না, তাকে কি বলে? তাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে। যেমন 5, আমি একটা সংখ্যা লিখেছি, এর কিন্তু মান পরিবর্তন হয় না। 5 এর কিন্তু মান পরিবর্তন হয় না। তাহলে আমি যদি 2 লিখি, 2 এর মান পরিবর্তন হয় না। যদি 1 লিখি, 1 এর মান পরিবর্তন হয় না। আমাকে কোনো অঙ্ক করতে দেওয়া হলো, যখন আমাকে লিখতে বলা হলো 5, এর কোনো মান পরিবর্তন হয় না। তাহলে দেখো, ধ্রুবক কি না, যার মান পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলি? তাকে আমরা ধ্রুবক বলি। খুব সহজ জিনিস, ইজি, খুব ইজি। তো আমাদেরকে কিছু কনসেপ্ট না জানলে আমরা বীজগণিতের অঙ্ক করতে পারবো না। তো এই যে কনসেপ্টগুলো জানলে আমরা নিশ্চয়ই বীজগণিত অঙ্ক করতে পারবো। যার মান পরিবর্তন হয় না, তাকে কি বলে? তাকে ধ্রুবক বলে। আমরা একটা জিনিস জানতে পারলাম, একটা কনসেপ্ট জানতে পারলাম। তাহলে এবারে দেখো, যার মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। চল জিনিসটা কি? দেখো, চল মানে যার মান পরিবর্তন হয়। চল কি? যার মান পরিবর্তন হয়, তাকে কি বলা হয়? তাকে চল বা ভ্যারিয়েবল বলা হয়। চল বা ভ্যারিয়েবল কাকে বলা হয়? যার মান পরিবর্তন হয়। যেমন দেখো, আমরা চল কোনগুলোকে জানি, আমাদের চল কোনগুলোকে বলে সেগুলো আগে জানতে হবে। এ বি সি ডি এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে কে এল এম এন। আমাদের যেসব ইংরেজিতে যেগুলো আমাদের ভাওয়েল বা কনসোনেন্ট যেগুলো ওয়ার্ডগুলো আছে, সেগুলোকে আমরা প্রত্যেকটাকে চল বলতে পারি। কেন? আমাদের এগুলোর মান, এরা পরিবর্তন হয়, এদের মান নির্ণয় করতে হয়। আমাদেরকে বীজগণিতে এদের কি মান নির্ণয় করতে হয়, এদের পরিবর্তন হয়। যেমন দেখো, 2x + 1, এটা একটা রাশি দেওয়া হলো। তো এখানে যদি বলি, যদি x এর মান 2 হয়, তাহলে এই যে এটা একটা মান বের করতে হবে। তাহলে কি 2x এর মান কত আছে? 2, 2 ইন্টু এটা ইন্টু 2, তাহলে +1, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 4, 1, 5, তাহলে কত হচ্ছে? 4 একে 5, তাহলে কি বেরালো? এখানে এক্স এর মান বসিয়ে আমি কি পেলাম? আমি একটা ধ্রুবক পেলাম। এক্স এর মান বসে একটা ধ্রুবক পেলাম, মানে চল থেকে আমি ধ্রুবক বের করতে পারি। তাহলে কি এখানে এক্স এর মান পরিবর্তন হচ্ছে, তার জন্য এখানে কি বেরালো? এখানে মান বেরালো। তাহলে দেখো, যদি আমরা বলি 2x
প্লাস 5, যদি x এর মান x সমান 3 ধরা হয়, তাহলে এখানে কি বেরোবে 2 × 3 প্লাস 5, তাহলে কত হচ্ছে 3 3 দুগুণে 6 প্লাস 5, তাহলে 6 5 যোগ করলে কত হচ্ছে 11, তাহলে কত হচ্ছে 11। তাহলে দেখো এখানে x এর মান পরিবর্তন হচ্ছে। ঠিক একইভাবে আমরা a b c d e f g h i j k l কোনো একটা চল বসিয়ে আমরা এর মানগুলো বের করতে পারবো। তাহলে দেখো চল আমরা জিনিসটা কি জানতে পারলাম, যার মান পরিবর্তন হয়, আর ধ্রুবক কি, যার মান পরিবর্তন হয় না, তাকে ধ্রুবক বলা হয়। যার চল কি, যার মান পরিবর্তন হয়। এই কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা নিশ্চয়ই বীজগণিত করতে পারবো। তো আমরা অনেকেই তো ভয় পাই, বীজগণিত কি, ফর্মুলা মুখস্থ করতে হবে, ফর্মুলা জানতে হবে, কিন্তু কিছু বীজগণিত খুব ইজি। তারপরে দেখো স্বাভাবিক সংখ্যা, তারপরে আমরা কি শিখলাম না, তারপরে আমরা ছোট থেকে আমাদেরকে কি শেখানো হলো 1 2 3 4, একে জন্য দুই পক্ষ, তিনে নিত্য, চার বেদ, পাঁচে পঞ্চমন, ছয় ঋতু, সাতে সমুদ্র। ঠিক একইভাবে স্বাভাবিক সংখ্যা কি আমরা এখন ইংরেজিতে লিখতে অভ্যস্ত, তাই আমি ইংলিশে লিখছি 1 2 3 4 5, আরও যে সংখ্যাগুলো আছে 1 কোটি 2 কোটি 1 লাখ 2 লাখ, আরও যে সংখ্যাগুলি আছে সেগুলি সবই স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 7 10 20 30 40, 100 পর্যন্ত, 1 লাখ পর্যন্ত, 1000 পর্যন্ত, এগুলো সব কি স্বাভাবিক সংখ্যা। দেখো তারপর স্বাভাবিক সংখ্যা আমরা জানতে পারলাম, আমাদেরকে সংখ্যাটাও জানা উচিত স্বাভাবিক সংখ্যা। তারপর তোমরা জানো আর্যভট্ট বাবু আমাদের কি তারপরে জিরো আবিষ্কার করলো। তাহলে জিরো আবিষ্কার করার পরে আমরা তারপরে কি লিখতে শুরু করলাম, জিরো আবিষ্কার করার পরে আমরা লিখতে শুরু করলাম 0 1 2 3 4 5 6 7, জিরো থেকে শুরু করলাম। প্রথমে আমি কিন্তু 1 থেকে শুরু করেছিলাম, 1 থেকে শুরু করেছিলাম। দেখো আমাদের কিন্তু এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি সম্পূর্ণ হলো? আর্যভট্ট বাবু সে কি জিরো আবিষ্কার করলো, শূন্য আবিষ্কার করার পর থেকে আমরা একটা সম্পূর্ণ সংখ্যা পেলাম, যেটাকে বলা হয় হোল নাম্বার। আর স্বাভাবিক সংখ্যাকে কি বলা হয়, ন্যাচারাল নাম্বার। আমাদের এটাও জানতে হবে ন্যাচারাল নাম্বার কি, হোল নাম্বার কি, ও সম্পূর্ণ সংখ্যা কি। আর্যভট্ট বাবু জিরো আবিষ্কার করার পরে আমরা কি জানতে পারলাম, সম্পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার আমরা জানতে পারলাম। দেখো তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি উদাহরণ দিচ্ছি। আমরা 10 লিখি, তো 10 কি, একের গায়ে একটা শূন্য বসে করলে তাহলে কি হচ্ছে 10। তো এখানে যদি শূন্য যদি না থাকতো তাহলে কি আমরা 10 লিখতে পারতাম না, শূন্য যদি না থাকতো আমরা কি 100 লিখতে পারতাম না, শূন্য যদি না থাকতো আমরা কি 1000 লিখতে পারতাম। তাহলে শূন্য আবিষ্কারের পরে আমরা পূর্ণ একটা সংখ্যা পেলাম, সম্পূর্ণ একটা সংখ্যা পেলাম। তাহলে নিশ্চয়ই তোমরা সম্পূর্ণ সংখ্যাটা জিনিসটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে কি শূন্য থেকে শুরু, 0 1 2 3 4 5 6, নিশ্চয়ই বুঝতে পেরেছো সম্পূর্ণ সংখ্যাটা কি। তাহলে আমরা দেখো চল শিখতে পারলাম, ধ্রুবক শিখতে পারলাম, সম্পূর্ণ সংখ্যা শিখতে পারলাম, স্বাভাবিক সংখ্যা শিখতে পারলাম। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলো আমাদেরকে কি মনে রাখা দরকার। তারপরে কি অখণ্ড সংখ্যা, তারপর আমরা যখনই সংখ্যাগুলো শিখে গেলাম, তারপর আমাদেরকে মা বাবা আমাদেরকে কি বললো না, তোরা হচ্ছে এবারে যোগ বিয়োগ শিখ। তাহলে আমাদেরকে যোগ বিয়োগ শিখালো, 1-এর সঙ্গে 1 যোগ করলে কি হয়, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়, শিখালো। তো সেইভাবে দেখো অখণ্ড সংখ্যা কি, তারপরে আমরা কি শিখতে পারলাম, +-1 +-2 +-3 +-4, আমরা প্লাস মাইনাস শিখতে পারলাম, প্লাস মাইনাস যোগ আর বিয়োগ চিহ্ন শিখতে পারলাম, যোগ বিয়োগ 1 যোগ বিয়োগ 2 যোগ বিয়োগ 3 যোগ বিয়োগ 4, তারপরে আমরা শিখতে পারলাম। এগুলোকে কি বলা হয় না, ইন্টিজার নাম্বার বা অখণ্ড সংখ্যা। এগুলোকে কি বলা হয়, ইন্টিজার নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে যোগ বিয়োগ, তারপরে যোগ বিয়োগ শিখলাম, যোগ বিয়োগ চিহ্নটা কি শিখলাম, ইন্টিজার নাম্বার বা অখণ্ড সংখ্যা বলা হয়। তাহলে আমরা কি শিখলাম, ধ্রুবক, চল, স্বাভাবিক সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা। এবারে আমি সংখ্যা রেখা জিনিসটা কি তোমাদেরকে আজকে আমি বুঝিয়ে দেবো। সংখ্যা রেখা জিনিসটা কি, আমরা একদম বেসিক থেকে শিখছি, তো বেসিক থেকে
আশা করি তোমরা এই যে আমার ভিডিওটা দেখার পরে তোমরা অনেক কিছু শিখতে পারবে, বীজগণিতটাকে তোমাদের ভয় বলে মনে হবে না, একদম বেসিক সংখ্যা রেখা। ধরো আমি একটা রেখা আঁকলাম, মাঝে কি থাকে, মাঝে শূন্য থাকে। ধরো আমি রেখা সোজাসুজি এইভাবে দাঁড়িয়ে পড়লাম, আমার ডান দিক বাঁ দিক, ডান দিকে কি প্লাস পজিটিভ দিক আর বাঁ দিকে কি নেগেটিভ দিক। তাহলে আমরা পজিটিভ দিকটাকে কি চিহ্ন হিসেবে ধরি, প্লাস চিহ্ন, আর নেগেটিভ দিকটাকে কি মাইনাস চিহ্ন হিসেবে ধরি। তাহলে দেখো পজিটিভ দিক আর নেগেটিভ দিক, তাহলে দেখো পজিটিভ দিক যদি আমি এটাকে পজিটিভ দিকে কি হয় যোগ হয়, নেগেটিভ দিকে বিয়োগ হয়, মানে কমে, পজিটিভ দিকে বাড়ে। তাহলে কি ধরো এখান থেকে একটা ডিস্টেন্স পেলাম, এটা +1, এখান থেকে এটা ডিস্টেন্স পেলাম, এটা +2, এখান থেকে একটা ডিস্টেন্স পেলাম, তাহলে +3, এখান থেকে +4, এখান থেকে +5, আর এখান থেকে ডিস্টেন্স পেলাম -1, এখান থেকে -2, এখান থেকে -3, এখান থেকে -4 পেলাম। তো ক্লাস 7-এ যখন তোমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ করবে, তখন তোমাদের এই যে আমি যে এখন যে এটা বুঝিয়ে দিচ্ছি সেটা দেখলে তোমরা সেখানে যোগ বিয়োগগুলো করতে পারবে। তারপর ডিটেলসে যখন আমি প্রত্যেকটা ক্লাসের অধ্যায় অনুযায়ী, যখন আমি লেসন অনুসারে যখন আমি অঙ্কগুলো করাবো, তখন আরও আমি ডিটেলসে বুঝিয়ে দেবো যে তোমাদেরকে বীজগণিতটা তোমরা আমার ভিডিওগুলো দেখলে বীজগণিতের যে ভয় সেটা কোনোদিনও থাকবে না। তো দেখো, যদি আমাকে বলা হয় তাহলে এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, যদি আমাকে বলা হয় +3 +2 এটা যোগ করতে বলা হয়, যদি +3 +2, তাহলে প্লাস মানে কি আমাদেরকে ডান দিকে যেতে হবে। ধরো আমি এখান থেকে যেতে শুরু করলাম, এই জায়গাটা থেকে যেতে শুরু করলাম, প্লাস আমাকে 2 ঘর যেতে হবে, 3 ঘর, প্রথমে কি 3 আছে, +3 আছে, তাহলে আমাকে 3 ঘর যেতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর। দেখো আমি আস্তে আস্তে যেতে শুরু করলাম, হাঁটতে শুরু করলাম, আস্তে আস্তে হাঁটছি, প্রথমে 1 ঘরে গেলাম, তারপর 2 ঘর, তারপর 3 ঘর, যে দেখলাম উপরের দিকে তাকিয়ে দেখলাম +3, আমি চলে এসেছি। কিন্তু এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, আমাকে আরও 2 ঘর যেতে হবে। তাহলে কি 3 থেকে 4-এর ঘর গেলাম, 4-এর থেকে 5-এর ঘর গেলাম, তাহলে উপরে যে দেখছি এখানে কত আছে +5। তাহলে দেখো +2 +3 +2 যোগ করলে কি হবে +5 হলো, +5। তাহলে দেখো প্রথমে আমি যেতে শুরু করলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর, তারপরে আরও আমাকে 2 ঘর যেতে হবে, তাহলে কত +5। তাহলে দেখো আমরা এখানে পজিটিভ দিক বা প্লাসের দিকটা বুঝতে পারলাম। এবারে দেখো যদি আমাকে বলা হয় +3 -4, তাহলে এবারে কি করব, আমি এখান থেকে যে জিরো থেকে শুরু করব, +3 ঘরকে গেলাম, আমি চলে গেছি, আমাকে আবার বলছে +3 ঘরকে চলে গেলাম, আমাকে আবার বলছে -4, না আবার 4টা ঘর আসতে হবে, 1টা 2টা 3টা 4টা, আমাকে আবার 4টা ঘর আসতে হলো, তাহলে 1টা ঘর 2টা ঘর 3টা ঘর 4টা ঘর। এখানে এসে দেখছি কত, উপরের দিকে যে তাকিয়ে দেখছি কত আছে -1। তাহলে দেখো এখানে +3 -4, তাহলে কি হবে, বিয়োগ করলে কি হবে -1 হবে। তাহলে এখান থেকে 3টা ঘরে গেলাম, দিয়ে আমি আবার ব্যাকে এলাম, তাহলে এখানে কত দেখছি -1, তাহলে কি হলো এখানে -1 বসলো। তাহলে 3 থেকে 4 বিয়োগ করলে তাহলে কি হবে -1। নিশ্চয়ই তোমরা সংখ্যা রেখাটা বুঝতে পেরেছো। আমি আজকে শর্টকাট হিসেবে বুঝিয়ে দিচ্ছি, শর্টভাবে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আরও আমি ভিডিও বানাবো তখন আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। তো দেখো এবারে নেক্সট যেইটা আসি, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ ও বিয়োগ গুণ ও ভাগ, যোগ বিয়োগ ও গুণ ভাগ, যোগ ও বিয়োগ গুণ ও ভাগ, যোগ বিয়োগ গুণ ও ভাগ। তাহলে দেখো এর জন্য একটা সূত্র আছে, ফর্মুলা আছে, যে চিহ্ন আমি আগের ভিডিওতে, আগের যে দুটো ভিডিও আমি বানিয়েছিলাম, যে অ্যালজেব্রা ফর্মুলা নিয়ে দুটো ভিডিও বানিয়েছিলাম, সেই দুটো ভিডিওতে আমি অলরেডি চিহ্নের যে ফর্মুলাটা আমি সেটা বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আরও তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। যদি চিহ্নের যে ফর্মুলাটা কি, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে দেখো এখানে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এখানে দেখো
শর্টকাট তোমাদেরকে মনে রাখার জন্য আমি একটি ফর্মুলা আমি একটি সংখ্যা তৈরি করেছি। সেটা কি সংখ্যা তৈরি করেছি? দেখো, একই জাতীয় সংখ্যা থাকলে, প্রথমে একটা একই জাতীয় সংখ্যা থাকলে, একই জাতীয় চিহ্ন থাকলে সর্বদা যোগ হবে আর যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। একই জাতীয় চিহ্ন থাকলে দেখো, এই দুটো যে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই দুটো চিহ্নের যে ফর্মুলা, এটা কি? একই জাতীয় চিহ্ন থাকলে সর্বদা যোগ হবে আর যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। দেখো এখানে প্লাসে প্লাসে, ধরো +2 যোগ করলে কি হবে? এখানে 4 হবে, এখানে কি হবে? প্লাস হবে। তাহলে দেখো -2 এখানে কি হবে? একই জাতীয় চিহ্ন থাকলে যোগ হবে। দেখো যোগ হবে আর যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। এটা দুটো যোগ হবে, 4 হবে, তাহলে মাইনাস চিহ্নই বসে যাবে। যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। তাহলে দেখো, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, একই জাতীয় চিহ্ন থাকলে সর্বদা যোগ হবে আর যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। একই জাতীয় চিহ্ন বসে যাবে, দেখো যোগ হবে, যা চিহ্ন থাকবে তাই বসে গেল। দেখো যোগ হলো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে দ্বিতীয়টা, বিয়োগের সময় কি হয়? দেখো, উল্টো পাল্টা চিহ্ন থাকলে, আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করছি। উল্টো পাল্টা চিহ্ন থাকলে সর্বদা বিয়োগ হবে। সর্বদা বিয়োগের চিহ্নটা এখানে বস করা হয়, তাহলে ভালো বুঝতে পারবে। বিয়োগ হবে বড় থেকে ছোট, বড় থেকে ছোট বিয়োগ করি আমরা, বড় থেকে ছোট। তারপর বড় সংখ্যাটির চিহ্ন বসবে। বড় সংখ্যা চিহ্ন বসবে। নিশ্চিত আমার হ্যান্ডরাইটিং তোমরা বুঝতে পারবে না, তাড়াতাড়ি করে আমি লিখছি, বসবে। তাহলে দেখো, উল্টো পাল্টা চিহ্ন থাকলে প্লাস মাইনাস, উল্টো পাল্টা চিহ্ন থাকলে বিয়োগ হবে আর বড় থেকে ছোট বিয়োগ হবে। উল্টো পাল্টা চিহ্ন থাকলে সর্বদা বিয়োগ হবে বড় থেকে ছোট, তারপরে বড় সংখ্যাটি চিহ্ন বসবে। যেমন দেখো, +8 - 5, এটা কি হবে? বিয়োগ হবে। তাহলে কি এখানে বড় সংখ্যার চিহ্ন কি? প্লাস, তাহলে এখানে প্লাস বসে যাবে। 3, 8 থেকে 5 বিয়োগ করলে 5 × 3 = 8। তাহলে কি এখানে বড়র যে চিহ্নটা, সেই চিহ্নটা বসে যাবে। -8 + 5, একই চিহ্ন, কি বললাম? উল্টোপাল্টা চিহ্ন থাকলে বিয়োগ হবে, তাহলে কি হবে? এখান থেকে বিয়োগ করলে কত হবে? 3 হবে। আর বড়র যে সংখ্যাটির চিহ্ন সেটি বসে যাবে, তাহলে মাইনাস বসে যাবে। তাহলে দেখো, তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো। বড়র যে সংখ্যাটির চিহ্ন, তাহলে এটি কি বড় সংখ্যা, 8 বড় সংখ্যা, তার পাশে কি আছে? মাইনাস আছে, তাহলে এটা মাইনাস বসে যাবে। তাহলে দেখো, এখানে আমি এই চিহ্নর যে কাজ সেটা আমি বুঝিয়ে দিলাম। তারপরে আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে। পদ জিনিসটা কি? পদ জিনিসটা কি না, একই রাশিতে যতটি পদ থাকবে, যতটি চিহ্ন থাকবে, ততটি পদ হবে। যেমন দেখো,
এই যে একই রাশিতে যতটি চিহ্ন থাকবে ততটি পদ হবে। যেমন যেমন 2x প্লাস 3y প্লাস 2z প্লাস 2a। তাহলে দেখো এখানে দেখো একটা চিহ্ন, এখানে একটা চিহ্ন, আর এখানে একটা কি, এখানে কি আছে, এখানে আগে কিছু নাই মানে কি, কিছু নেই মানে প্লাস। তাহলে এখানে কটা পদ, একটা দুটা তিনটা। তাহলে কি বললাম, একই রাশিতে যতটি চিহ্ন থাকবে ততটি পদ হবে। তাহলে পদ মানে কি, যে একই রাশিতে যতটি চিহ্ন থাকবে ততটি পদ হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আরও ডিটেলসে আমি পরের ভিডিওতে বুঝিয়ে দেবো, আজকে ভিডিওটা আমি বড় করতে পারছি।